বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখবো যে এসির কম্প্রেসার কিছুক্ষণ চলার পর পর বন্ধ হয়ে যায় কেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এসি কাজ করতে যাই, দেখা যাচ্ছে এসিতে লাইন দিলাম, 5 মিনিট চললো, 10 মিনিট চললো বা কিছুক্ষণ চললো, চলার পর পর দেখা যাচ্ছে যে এসিটা কম্প্রেসারটা অফ হয়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে না। এর কি কি কারণ থাকতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এসির কাজে যতগুলো ঝামেলার কাজ আছে মেরামত জগতের, সবচাইতে বেশি সংখ্যক এই সমস্যাটাই দেখা দেয়, সবচেয়ে বেশি। এখন কি কি কারণে এই সমস্যাটা হয়, এই কারণগুলো কিন্তু নিখুঁতভাবে জানতে হবে, না জানলে কিন্তু এর সমাধান করা যাবে না। এখন আমরা যদি সমাধান শিখতে যাই তাহলে কি করতে হবে? আমাদের প্রশ্ন ছিল কি যে এসির কম্প্রেসার কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হয়ে যায়, এর কি কি কারণ থাকতে পারে, কি কি কারণ থাকতে পারে সেগুলো শিখতে হবে। তো প্রথমে আমরা দেখব কি যে এসির কম্প্রেসার কেন বন্ধ হয়। এই কারণের মধ্যে আমরা সর্বপ্রথমে যাব কম্প্রেসারের মধ্যে নিয়ে, কারণ কম্প্রেসারটাই তো বন্ধ হয় এবং চালু হয়। কেন হয়? কম্প্রেসারের মধ্যে কি থাকে? এই যে কম্প্রেসর, রোটারি কম্প্রেসর হোক বা যে কম্প্রেসারই হোক, লক্ষ্য করো এই কম্প্রেসরের মধ্যে কি থাকে? দুইটা অংশ থাকে। একটা হলো ইলেকট্রিক্যাল অংশ অর্থাৎ কয়েল, আর একটা হলো কি মেকানিক্যাল অংশ। এখন কোন কারণে বন্ধ হয়ে যায় কম্প্রেসার? আর কি থাকে? এই মেকানিক্যাল অংশ একটা, কয়েলের অংশ একটা। এখানে দুইটা কয়েল থাকে, স্টার্টিং কয়েল, রানিং কয়েল, যার কারণে কি কম্প্রেসার চলে, ক্যাপাসিটরের মাধ্যমে চালু হয়, আমরা জানি। তো এখন মনে করো যে কিছুক্ষণ চলার পর কম্প্রেসার বন্ধ হয়ে যায়, আবার ঠান্ডা হলে চলে। কেন? এর কারণ হলো যদি কম্প্রেসারের ইলেকট্রিক্যালের যে কয়েল দ্বয় এগুলার ইনসুলেশন যদি ড্যামেজ হয়। বুঝতে পারছো? ইনসুলেশন ড্যামেজ কি মানে? কয়েলগুলা খারাপ হয়ে যাওয়া। একটা হলো ইনসুলেশন ড্যামেজ, আর একটা হলো শর্ট সার্কিট, মানে ইনসুলেশন শর্ট। যদি ইনসুলেশন শর্ট হয় তাহলে কিন্তু কম্প্রেসার এসি চলার সাথে সাথে কি করবে? ব্যাকআপ ট্রিপ করবে। যদি নির্ধারিত অ্যাম্পিয়ার সেটিং এর ব্যাকআপ থাকে তাহলে ব্যাকআপ ট্রিপ করবে ইনসুলেশন শর্ট হলে। আর যদি ইনসুলেশন ড্যামেজ হয় তাহলে এটা কিছুক্ষণ চলবে, কিছুক্ষণ চলার পর এটা গরম হয়ে যাবে, কয়েল দ্বয় গরম হবে এবং অ্যাম্পিয়ার আস্তে আস্তে বাড়বে। অ্যাম্পিয়ার আস্তে আস্তে বাড়ার কারণে হয়তো ব্যাকআপ ট্রিপ করবে, অথবা এই কম্প্রেসারের মধ্যে কিন্তু একটা ওভারলোড আছে। এই কম্প্রেসারের ভিতরে কয়েলের সঙ্গে একটি ওভারলোড আছে, যেটা কম্প্রেসারে কোনো প্রকার অতিরিক্ত কারেন্ট নেওয়া থেকে কম্প্রেসারকে রক্ষা করে। এই কম্প্রেসারের মধ্যে আছে সেটা। আমরা এখানে দুইটা কয়েল দেখছি, স্টার্টিং কয়েল, রানিং কয়েল না। এখন কমন প্রান্তে, কয়েল দ্বয়ের কমন প্রান্তের সঙ্গে একটা ওভারলোড দেওয়া আছে। এই ওভারলোডটা অতিরিক্ত কারেন্ট যখন গ্রহণ করবে কম্প্রেসার, তখন এটা কি করবে? টিপ করবে। তাহলে একটা ফাংশন আমরা পাইলাম কি, যদি কয়েল দ্বয়ের কোনো সমস্যা থাকে। কয়েল দ্বয়ের সমস্যাটা দুই রকম হতে পারে, একটা হলো ইনসুলেশন শর্ট, আর একটা হলো ইনসুলেশন ড্যামেজ, মানে লো রেজিস্ট্যান্স বৃদ্ধি। রেজিস্ট্যান্স বৃদ্ধি পাইলে কি হবে? কম্প্রেসারটা সঠিক শক্তিতে ঘুরতে পারবে না, ইলেকট্রোমোটিভ ফোর্স সঠিকভাবে কাজ করতে পারবে না। আর যদি ইনসুলেশন শর্ট হয় তাহলে অতিরিক্ত কারেন্ট গ্রহণ করার সাথে সাথে সার্কিট ব্রেকার অথবা ওভারলোড সঙ্গে সঙ্গে টিপ করবে। এটা হচ্ছে প্রথমত কারণ। আর দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে কি, আমরা যেই লাইনে কম্প্রেসার চালাবো, যেই লাইনে যেখানে এসিটা চালাবো, মনে করো যে আমার এখানে এসিটা চালু দিচ্ছি আমি, কিন্তু এখানে আমার লাইন ভোল্টেজের সমস্যা আছে। লাইন ভোল্টেজের সমস্যা বলতে আমরা কি বুঝি? ভোল্টেজ কম অথবা বেশি। বেশি হয় না বাংলাদেশের ভোল্টেজ, কমই হয়, লো ভোল্টেজ বা ভোল্টেজ আপ ডাউন করে। আপ ডাউন বলতে কি বুঝি? একবার বাড়ে একবার কমে, অথবা লাইনটা লুজ কন্টাক্ট থাকে। এইসব কারণেও কিন্তু কম্প্রেসার কি হয়, বারবার লুজ কন্টাক্টের কারণে, লো ভোল্টেজ বা হাই ভোল্টেজের কারণে কম্প্রেসারের কয়েল দ্বয় গরম হয়। গরম হওয়ার কারণে ভিতরে যে ওভারলোডটা দেওয়া আছে সেখান থেকে টিপ করে, অথবা সার্কিট ব্রেকার পড়ে যায়, অথবা সার্কিট, এই ইনডোরের মধ্যে যে সার্কিট আছে এই সার্কিটের মধ্যে একটা রিলে আছে, সার্কিটের মধ্যে রিলে আছে, অথবা ওই রিলের যে অ্যাম্পিয়ার ক্যাপাসিটি তাতে বেশি কারেন্ট নেওয়ার কারণে অনেক সময় রিলে থেকেও ডিসকানেক্ট হইতে পারে। এই কারণগুলোর জন্য কিন্তু কম্প্রেসার কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে অনেক সময় আমরা কি করি, বন্ধ হয়ে যাওয়াটাকে ট্রিপ করা বলি।
যে কম্প্রেসার টিপ করছে, মানে টিপ কি বন্ধ হয়ে গেছে, বিকল হয়ে গেছে, এখন আর কম্প্রেসার চালু হবে না। এখন অ্যাভোমিটার দ্বারা যদি আমরা কম্প্রেসারের টার্মিনাল শনাক্ত করি, তাহলে আমরা কি করব, এই যে তিনটা টার্মিনাল আছে রানিং এবং স্টার্টিং, এখানে এসো। এই যে রানিং, এখানে কি আছে, কমন, রানিং এবং স্টার্টিং। আমরা যদি ওহমস মাপি বা টার্মিনাল চেক করি, তাহলে দেখা যাবে অনেক সময় কানেকশন নাই, কানেক্টরের মধ্যে কানেকশন দেখা যাচ্ছে না। কি জন্য দেখা যাচ্ছে না, ভিতর থেকে টিপ করছে বা ওভারলোড ফাংশনটা অফ হয়ে গেছে গরম হয়ে। আবার দেখা যাচ্ছে যে ঠান্ডা হলে এই কন্ট্যাক্টটা ফিরে পাচ্ছে, ফিরে পাওয়ার পরে আবার কম্প্রেসারটা কিছুক্ষণ চলছে, চলার পরে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কিছু তো। আচ্ছা, এই কম্প্রেসারের মধ্যে মনে করবো যে একটা ওভারলোড আছে, এই ওভারলোডটা কিন্তু কাজ করে। আর ফ্রিজের যে কম্প্রেসার, রেসিবোর্ডিং কম্প্রেসার, ফ্রিজের কম্প্রেসারের ভিতরে কোনো ওভারলোড থাকে না, বাহিরে ওভারলোড ব্যবহার করা হয়। কিন্তু এই কম্প্রেসারগুলোর ভিতরে কিন্তু ওভারলোড আছে, বুঝতে পারছি? 3 ফেজ হোক, সিঙ্গেল ফেজ হোক, প্রত্যেকটার ভিতরে কিন্তু ওভারলোড প্রোটেক্টর দেওয়া থাকে কম্প্রেসারের, যেটা আমরা দেখতে পারি না, কারণ সিল করা, সিল টাইপ। এটা হলে সবচেয়ে বড় কারণ। তো এই হাই লো ভোল্টেজের কারণ যদি হয়, তাহলে আমরা কি করব, আমাদের কানেকশন ঠিক করব, ভোল্টেজ ঠিক করব। ভোল্টেজ ঠিক না করে এসি চালু দিলে চলবে না। তাহলে আমাদের লাইন বা পাওয়ারের সমাধানটা আগে করতে হবে, এরপর আমাদের কম্প্রেসার চালাতে হবে। আর যদি আমাদের কম্প্রেসারের কয়েলের সমস্যা থাকে, ইনসুলেশন ড্যামেজ থাকে, শর্ট সার্কিট হওয়ার কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কি করতে হবে, এর সমাধান কি? এর সমাধান একটা, সেটা হলো তোমাকে কম্প্রেসার বদলাইতে হবে। এই কম্প্রেসারটাই তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, নতুন আর একটা কম্প্রেসার ফিটিং করতে হবে, গ্যাস চার্জ করতে হবে, এরপরে তোমার এসিকে চালু করতে হবে। এইবার আসো 3 নাম্বার পয়েন্টে আমরা কি লিখছি, ক্যাপাসিটর দুর্বল থাকার কারণে এই সমস্যা হতে পারে। ক্যাপাসিটর কি, এই যে ক্যাপাসিটর, মনে করো তোমার 2 টন এসিতে কত ক্যাপাসিটর আছে, কোন কোম্পানি 50 দেয়, কোন কোম্পানি 60 দেয়। যদি তোমার এসিতে 50 ক্যাপাসিটর লাগানো থাকে, 50 কি মাইক্রোফ্যারাড, এখন তুমি ক্যাপাসিটরটা মাপ দিয়ে দেখবা কত আছে, মাপ দিয়ে তুমি যদি এখন 40 পাও, তাহলে কি কম্প্রেসারটা, ক্যাপাসিটরটা কি দুর্বল না? তাহলে দুর্বল ক্যাপাসিটর যদি হয়, এর কারণে কিন্তু কম্প্রেসার পূর্ণ গতিতে চলতে পারবে না, আর পূর্ণ গতিতে স্টার্ট হইতে পারবে না। ক্যাপাসিটরের কাজটা তো স্টার্ট করে দেওয়া, রানিং করে দেওয়া, তাই না? এখন যদি ক্যাপাসিটর ড্যামেজ থাকে, মানে কম থাকে, দুর্বল থাকে, তাহলে কম্প্রেসারটাকে কি করতে হবে না, ইলেকট্রোমোটিভ ফোর্স তাকে সম্পূর্ণ ক্ষমতা দিতে পারবে না। না দেওয়ার কারণে এই কম্প্রেসার গরম হবে এবং টিপ করবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্যাপাসিটরের সঠিক মান যেটা, সেটা আমরা চেঞ্জ করব, নতুন লাগাই দিব। এবার আমাদের কম্প্রেসারের ক্যাপাসিটর চলে গেল। তারপরে আবার আসো আরেকটা অপশন, সেটা হলো ওভার গ্যাস চার্জের কারণে। তুমি এসিতে গ্যাস চার্জ করছো, তুমি এসিতে গ্যাস চার্জ করছো, সঠিক পরিমাণ করো নাই, নির্ধারিত পরিমাণ, যে পরিমাণ গ্যাস থাকার কথা তুমি সেই পরিমাণ গ্যাস দাও নাই। আমাদের গেজ ম্যানিফোল্ড যেটা আমরা ব্যবহার করি গ্যাসের চাপ দেখার জন্য, বা আমরা ওজনের সাহায্যে গ্যাস দেওয়ার কথা, এই এসিতে যতটুকু গ্যাস লাগার কথা আমরা সঠিক পরিমাণে দিতে পারি নাই। তোমরা ভুলবশত করছো, বা না জেনে করছো, বা জেনে করছো, তোমরা অতিরিক্ত গ্যাস দিয়ে দিছো। এখানে গ্যাস দেওয়ার কথা কি 800 গ্রাম বা 1 কেজি, তোমরা গ্যাসটা দিয়ে দিছো যে ঠান্ডা কম হচ্ছে কেন, মিটারে প্রেসার কম দেখাচ্ছে কেন, এরকম করতে করতে তুমি আংশিক গ্যাস দিয়ে দিতে বেশি গ্যাস দিয়ে দিছো। বেশি গ্যাস দেওয়ার পরে তোমার কি হচ্ছে, অ্যাম্পিয়ার বাড়তেছে, কম প্রেসার গরম হচ্ছে, ইত্যাদির কারণে কি হচ্ছে, কম প্রেসার টিপ করতেছে। বেশিরভাগ তোমরা যারা নতুন কাজ করবে, বা যারা হাফ টেকনিশিয়ান আছে, অল্প কাজ জানে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সবচাইতে বেশি হয়। ওরা আন্দাজের ওপর গ্যাস চার্জ করে থাকে, আর আন্দাজের ওপর যখন গ্যাস চার্জ করে, তখন এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়। এজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যখন কাজ করতে যাব, আমরা ডাটা সংগ্রহ করব, কোন এসিতে কত নাম্বার গ্যাস, কতটুকু গ্যাস লাগবে, সেই নির্ধারিত পরিমাণ গ্যাস যদি আমরা স্কেলের সাহায্যে ওজনে দিই, বা এই গেজ মিটারের সঠিক চাপ অনুসরণ করে দেই, তাহলে কিন্তু আমরা এই সমাধান থেকে বাঁচবো। আমি যদি সঠিক গ্যাস না দিয়ে থাকি, তাহলে তো আমি আন্দাজের উপরে দিলাম, আন্দাজের উপরে তো আমি ভরসা করতে পারবো না যে আমি গ্যাসটা সঠিক দিছি, এখন কেন এমন হচ্ছে। যদি আমি সঠিক পরিমাণ দিয়ে থাকি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার গ্যাসের মাত্রা ঠিক আছে, আমি সঠিক গ্যাস দিছি। এখন এসির কিন্তু অন্যরকম সমস্যা থাকতে পারে, অন্য একটা সমস্যা হতে পারে, অথবা তুমি যেভাবে গ্যাস দিছো, তোমার গ্যাস দেওয়াটা ঠিক হয় নাই,
চোকিং হয়ে গেছে। এখন চোকিং কেন হয়? গ্যাস দেওয়ার সময় তোমাকে সঠিকভাবে ভ্যাকুয়াম করতে হবে, ওয়াশ করতে হবে, ক্লিনিং করতে হবে, সেগুলি তুমি সঠিকভাবে করতে পারো নাই, না করে তুমি গ্যাস দিয়ে দিছো। আর এই গ্যাস দেওয়ার কারণে কি হয়েছে, তোমার চোকিং হয়ে যাচ্ছে। আর চোকিং হয়ে যাওয়ার কারণে কম প্রেসারে ইফেক্ট করতেছে, কারেন্ট বেশি নিতেছে। এখন চোকিং বলতে আমার কি বোঝায়, এখানে আরেকটা প্রশ্ন আসছে। চোকিং হইতে পারে এই যে আমরা একটা অপশন দিছি, ফিল্টার ক্যাপিলারি ব্লক হয়ে যাওয়া। তুমি যদি ভালো করে ওয়াশ না করো, ভিতরে যদি পাইপের মধ্যে তৈলাক্ত পদার্থ থাকে, ময়লা থাকে, তাহলে তোমার গ্যাস দেওয়ার সাথে সাথে ফিল্টারটা ব্লক হয়ে যাবে। আর ফিল্টারটা ব্লক হলেই কি হবে, গ্যাসটা সার্কুলিং হইতে পারবে না। সার্কুলিং যখন হইতে পারবে না, তখনই কি হবে, কম প্রেসার ট্রিপ করবে। তাহলে এখন শিখলাম যে ওভার গ্যাস চার্জের কারণে কম প্রেসার ট্রিপ করে। তাহলে গ্যাসের প্রেসার আমাদের মাপে দেখতে হবে। এখন ওভার গ্যাস চার্জের কারণে কম প্রেসার ঘন ঘন ট্রিপ করতে পারে, আবার ঠান্ডা হলে চালু হইতে পারে। অনেকে আমরা দেখছি বা আমাদের টেকনিশিয়ান অনেক সময় করে, কাজ করতে যায় দেখে 5 মিনিট চলার পরে কম প্রেসার অফ হয়ে গেছে, আর চলে না। তখন কি করে, অনেকেই ঠান্ডা পানি দেয়, এই কম প্রেসারের উপরে ঠান্ডা পানি দেয়, বরফ দেয়, কম প্রেসারকে ঠান্ডা করে। ঠান্ডা করে কাকে, কম প্রেসারকে। ভিতরে যে ওভারলোড প্রোটেক্টর যেটা দেওয়া থাকে, এটা তখন কন্ট্যাক্ট পায় ঠান্ডা হলে, পাওয়ার পরে আবার লাইন দেয়। এখন কেন কম প্রেসার ট্রিপ করে, এই কারণটাই তো আগে আমাকে বের করতে হবে। এই কারণ বের করতে হলে আমাকে সঠিক কাজ জানতে হবে। সঠিক কাজ না জানলে আমি কারণও খুঁজে বের করতে পারবো না। আর তোমরা যারা কাজ করবা, দেখবা যে সবচাইতে বেশি এইটাই তোমরা ফিল করবা, এই সমস্যাটাই তোমরা বেশি পাবা। একটা এসি চলতেছে, তুমি যা গ্যাস পাইছো কম, কিন্তু ঠান্ডা হচ্ছে না। গ্রাহকের কথা যে আমার তো এসি ঠান্ডা হচ্ছে না বা কম হচ্ছে। এখন তুমি বলতেছো যে এসির গ্যাস চার্জ করা লাগবে। এখন তুমি গ্যাসের প্রেশার কম পাইছো, যে গ্যাসই হোক, তখন তুমি চিন্তা করলা তাহলে আমি একটু গ্যাস দিয়ে দিই। এখন তুমি একটু গ্যাস দিচ্ছ, গ্যাস দেওয়ার পরে কিছুক্ষণ চলার পরে কম্প্রেসারটা অফ হয়ে গেল। এখন তুমি কারণ খুঁজে পাচ্ছ না, রোগ খুঁজে পাচ্ছ না, যে গ্যাস কম ছিল, আমি গ্যাস দিছি, এখন কেন কম্প্রেসার ট্রিপ করলো, এর কারণ তুমি আর খুঁজে পাচ্ছ না। এর কারণ কি? এর কারণ জানতে হলে তুমি যে এই যে অল্প একটু আংশিক গ্যাস দিছ, গ্যাসটা কতটুকু ছিল এটা আগে তোমার ভালো করে জানা উচিত ছিল। এবং গ্যাস দেওয়ার আগে যে তোমাকে ওয়াশ করতে হবে, ভ্যাকুয়াম করতে হবে, যে ইনডোর আউটডোরে ময়লা আছে কিনা এগুলা চেক করতে হবে। হয়তো তুমি এগুলা ভুলে গেছো। তুমি মনে করছো সামান্য গ্যাস দিলে হয়ে যাবে, কিন্তু হইলো না, তুমি কিন্তু বিপদে পড়ে গেছো। এখন কম প্রেশার নিয়ে হিমশিম খাচ্ছ। এখন কম প্রেশারকে তুমি কি করবা, এটা তোমার জানা লাগবে। এই জন্য তোমার কারণগুলো আগে খুঁজে বের করতে হবে, তারপরে তোমার গ্যাস চার্জে যাইতে হবে। এর আগে গ্যাস দিবা না কখনো। গ্যাস কম আছে থাক, এম্পিয়ার মাপ দিবা, ক্যাপাসিটার চেক করবা, তারপরে গ্যাসের প্রেশার চেক করবা। সবগুলা মিলে চেক করার পরে তুমি সিদ্ধান্ত নেবা তুমি গ্যাস দিবা না নতুন করে ওয়াশ করার পরে গ্যাস দিবা। অথবা কম প্রেশারটাকে ভালো করে চেক করো যে কম প্রেশারটা দুর্বল আছে কিনা। ঠিক আছে, এরপরে তোমাকে গ্যাস দিতে হবে। এরপরের অপশনে আসো, যেটা বলছিলাম যে ফিল্টার ক্যাপিলারি ব্লক হয়। ফিল্টার ক্যাপিলারি কেন ব্লক হয়? একটা রানিং এসি চলতে চলতে অনেক সময় ফিল্টার ক্যাপিলারি ব্লক হয়ে যায়। আবার অনেক সময় আমরা যখন গ্যাস চার্জ করি, অসাবধানতা বশত গ্যাসের সাথে তৈলাক্ত পদার্থ, যা রেফ্রিজারেন্টকে চলার পথে বাধা দান করে, বাধা দানকারী যে কোনো একটা পদার্থ, ধুলাবালি কণা, এগুলা প্রবেশ করে আমাদের হুজ পাইপের গোড়া দিয়ে প্রবেশ করতে পারে। আমরা যে হুজ পাইপ ব্যবহার করি, এই হুজ পাইপের গোড়ার মধ্যে অনেক সময় ময়লা থাকে। আমরা কিন্তু লক্ষ্য করি না যে হুজ পাইপের গোড়ার মধ্যে যে ময়লা থাকে। এখন তোমাকে দেখাই, এই যে আমরা হুজ পাইপটা মনে করো যে এই হুজ পাইপটাই মনে করো যে আমরা এখানে ফিটিং করতেছি। হুজ পাইপটা আমি এখানে খুলে রেখে দিলাম, এর সঙ্গে ধুলাবালি ময়লা প্রবেশ করলো, আমি এখানে লাগাই দিলাম বা এটার মধ্যে আছে। এটা যখন তুমি এসি চালু করবা, এসির মধ্যে তো প্রবেশ করবে, প্রবেশ করে এখান থেকে তো তোমার সোকিং এর সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের কিন্তু এই যে ইকুইপমেন্ট যেগুলা, কাজের যন্ত্রাংশ বা হুজ পাইপ বলি, মিটার বলি, এগুলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং গ্যাস দেওয়ার সময় আবার পুনরায় একটু ফ্লাশিং করে ওয়াশ করতে হবে। তাহলে কিন্তু আমরা এই সোকিং এর সমস্যাটায় পড়বো না। এখন ফিল্টার ক্যাপিলারি ব্লক হয়ে লেগে সমাধান কি? ফিল্টার চেঞ্জ করতে হবে, ক্যাপিলারি ওয়াশ করতে হবে। এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, এটার পূর্ণাঙ্গ একটা ভিডিও, কিন্তু এটার এই সংক্ষিপ্ত ভাষায় এটাকে বোঝাইতে পারবো না, আর সময় লাগবে। আমরা অন্য কারণগুলি শিখব। এসির আউটডোর অত্যাধিক হিট হওয়ার কারণে, এখানে আমি লিখছি যে 6 নাম্বার, এসির আউটডোর অত্যাধিক হিট। আউটডোর কিভাবে হিট হয়? মনে করো এসির আউটডোরটা এমন জায়গায় ফিটিং করা আছে, এই যে মেশিনটা আউটডোর,
এমন জায়গায় ফিটিং করা আছে সেখানে সূর্যের আলো তির্যক ভাবে পড়তেছে, অথবা এখানে অনেকগুলো এসির আউটডোর বসানো আছে, ওই জায়গার টেম্পারেচারটা অনেক বেশি হওয়ার কারণে কি হচ্ছে, এই আউটডোরটা অনেক উত্তাপ হচ্ছে, কন্ডেন্সারটা উত্তাপ হওয়ার কারণে কম্প্রেসারটা গরম হয়ে টিপ করতেছে। দেখবা এমন জায়গায় এসি লাগানো আছে গ্লাসের পাশে বা সূর্যের তাপ যেখানে একদম তির্যক ভাবে পড়তেছে, এই তাপের কারণে অধিক হিট হয়ে যাচ্ছে, কম্প্রেসারটা হিট হওয়ার কারণে কিন্তু টিপ করতে পারে। সেই করতে সমাধান কি? এই ক্ষেত্রে সমাধান হইলো যে এখানে তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে ওই জায়গায় ওটাকে ফিটিং করা, অর্থাৎ টেম্পারেচার কমানোর কোনো প্রসেস আছে কিনা সেই জায়গায় স্থানান্তর করা। এখন বলতে পারো যে সারা দেশে তো এসি বাইরে লাগানো থাকে, সূর্যের তাপ তো অনেকেই পড়ে। হ্যাঁ পরে, আমরা যখন কাজ করতে যাই তখন দেখি অনেক ক্ষেত্রে এসির আউটডোর গুলা অত্যাধিক তাপের কারণে কম্প্রেসার গুলো টিপ করে। হ্যাঁ অনেক তাপ পড়ে সেখানে। আবার মিল ফ্যাক্টরির মধ্যে দেখবা যে জেনারেটরের তাপ, জেনারেটরের শব্দ, ফ্যাক্টরিতে এমনি গরম থাকে, এখানে অনেকগুলা এসি আছে, তো অনেকগুলা এসির মাঝে একটা এসি আছে, সবগুলো এসি চলে, একটা এসিতে সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন আসে যে অন্যগুলা চলে, এটা চলে না কেন? এখন দেখো তোমরা এখানে 4 জন বসে আছো, 4 জনের শক্তি কিন্তু একরকম না। এই কম্প্রেসারটা চলতে চলতে হয়তো আগে একটু দুর্বল ছিল, অথবা এটার ইভাপোরেটরের ময়লা প্রচুর আছে, কিছু ময়লা আছে, বাতাসটা ঠিক মতো ফ্যান সার্কুলার দিতে পারতেছে না, ইত্যাদি কারণে কম্প্রেসারটা দুর্বলের কারণে ওইগুলি চলতেছে, এটা চলতেছে না, এই সমস্যার কারণে হইতে পারে। কিন্তু এটাকে চলাইতে হলে তোমাকে স্বাভাবিক অবস্থানে নিতে হবে, নাইলে কম্প্রেসারটা বা এই আউটডোরটা তুমি এখানে চালাতে পারবে না। বুঝতে পারছি? এটা হলো ওভারহিট, অর্থাৎ কন্ডেন্সার কয়েল ওভারহিট, এই কারণে কম্প্রেসার টিপ করতে পারে। তো এটার সমাধান হলো কি, যে তোমাকে ওই সমসাময়িক তাপমাত্রার মধ্যে যেখানে তাপমাত্রা কম ওই সাইডে সরানোর ব্যবস্থা করতে হবে, তাহলে এটার সমাধান পাওয়া যাবে। আরেকটা জিনিস দেখতে হবে যে তুমি ইনডোর থেকে আউটডোরের দূরত্ব কতটুকু দূরে দিছ, এটাও কিন্তু এখানে ইফেক্ট করবে। যে অনেক বেশি দূরত্বে ফিটিং করলে কম্প্রেসারে লোড পড়ে বেশি, গ্যাসের চাপ পড়ে বেশি, এই কারণেও ট্রিপ অনেক সময় করে। এখন একটা এসি তোমার 30 ফিটের মধ্যে লাগানোর কথা, সেখানে তুমি 100 ফিট দূরত্বে লাগাইছো একটা 1.5 টন এসি, সেখানেও কিন্তু ওভারহিটের এই সমস্যাটা এফেক্ট করতে পারে। এরপরে আসো যে ব্লোয়ার ফ্যান মোটর কম ঘোরার কারণে বা ব্লোয়ার ফ্যান মোটরের কোনো সমস্যা থাকার কারণে, ব্লোয়ার ফ্যান বলতে এই যে এটাকে বোঝায়, এই যে আউটডোরের, এই কারণটা খুঁজে বের করা অনেক কঠিন কাজ। তোমার কম্প্রেসার ঠিক আছে, আউটডোর ভালো জায়গায় ফিটিং করা আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও কিছুক্ষণ চলার পরে এসির কম্প্রেসার টিপ করতেছে, এই কারণটা খুঁজে বের করা অনেক কঠিন। এটা আমরা অনেক পাইছি যে গরম বাতাসটা ঠিকই বেরোচ্ছে, এই ব্লোয়ার ফ্যান মোটরটা ঠিকই ঘুরতেছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না। এর কারণ হচ্ছে তোমার এই ব্লোয়ার ফ্যান মোটরের ক্যাপাসিটার যদি দুর্বল থাকে, তাহলে দেখা তুমি দেখতেছো চলতেছে, কিন্তু কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ চলার পর চলে, আবার দেখা যাচ্ছে যে কম স্পিডে ঘুরতেছে, অর্থাৎ তোমার মোটরটা দুর্বল, বাতাস কম দিতেছে, অথবা ফ্যানের কোনো সমস্যা আছে। এখানে এই ফ্যানটা তোমার যে পরিমাণে ঘোরার কথা, বাতাস বের হওয়ার কথা, সেই পরিমাণে বাতাস সে বের করতে পারতেছে না, অথবা এই যে ফিন্স আছে কন্ডেন্সারের, এই ফিন্স গুলা ময়লাযুক্ত হওয়ার কারণে সে বাতাস টানতে পারতেছে না, ইত্যাদি কারণে হতে পারে। তবে আউটডোরের ফ্যান মোটর এটা লক্ষ্য করবা, যখনই কম্প্রেসার টিপ করে সর্বপ্রথমে তোমার কিন্তু কারণ থাকবে আউটডোরের ফ্যান মোটরটা ঠিক আছে কিনা, ওটাকে চেক করবা, তাহলে কিন্তু এর সমাধান খুঁজে পাবা। তা আমরা কাজ করতে যাই যে সমস্যাগুলো পেয়েছি সেইটা আমি এখন বিবরণ দেবো। এতক্ষণ এই প্রশ্নের উত্তরগুলো আমি দিছি। আমরা যখন দেখি যে এসির কম্প্রেসর টিপ করে, তখন আমরা কারণ খুঁজে পাই যে কম্প্রেসার মূলত এমনিতেই দুর্বল, এই একটা কারণ। আরেকটা কারণ খুঁজে পাই ওভার গ্যাস চার্জ, এই একটা কারণ। আরেকটা কারণ খুঁজে পাই ফিল্টার ব্লক হয়ে যা, এই একটা কারণ। আরেকটা কারণ খুঁজে পাই যে সেটা হলো এসির আউটডোর যেখানে ফিটিং আছে সেখানে অত্যাধিক হিট বা তাপমাত্রা, এই একটা কারণ। আরেকটা কারণও খুঁজে পাই, সেটা হলো যে আউটডোরের ব্লোয়ার ফ্যান মোটর অনেক সময় দুর্বল থাকে, কম ঘুরে, ইভাপোরেটর কন্ডেন্সার হইতে পর্যাপ্ত পরিমাণে বাতাস সে বের করতে পারে না, এই কারণেও কিন্তু এই সমস্যাগুলা হয়ে থাকে। যে প্রত্যেকটা কারণের জন্যই কিন্তু তোমাকে নিখুঁতভাবে তার উত্তরগুলো তোমাকে আগে জানতে হবে, আর এর উত্তর যদি তুমি খুঁজে পাও তাহলে অবশ্যই তুমি এর সমস্যার সমাধানগুলি করতে পারবা। কিন্তু হোমসেকিলি তোমাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কম্প্রেসার ঘন ঘন টিপ করতেছে, কম্প্রেসারটা দুর্বল হয়ে গেছে, কম্প্রেসারটা তোমাকে
পরিবর্তন করতে হবে, এমন কিন্তু কিছু করা যাবে না, হুট করে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার কারণ হলো কম্প্রেসার বন্ধ হয়ে গেলে যে কম্প্রেসার খারাপ এটা ভাবা যাবে না। আরেকটা কারণ আছে, সেটা হলো কি কম্প্রেসার অয়েল। কম্প্রেসারের অয়েল অর্থাৎ কম্প্রেসার অনেক সময় কি করে পাম্পিং লেসের কারণে বা পাম্পিং এর কোনো লিকেজের কারণে, সূক্ষ্ম লিকেজের কারণে, বা কোনো কম্প্রেসার এমনিতেই এই যে কম্প্রেসারের মধ্যে অয়েল থাকে বা তেল থাকে, এই তার তেলটা কি হয়, এটা সাকশন দিয়ে ও ডিসচার্জের মাধ্যমে উপরে উঠে যায়, পাইপের মধ্যে চলে যায়, ইনডোরে চলে যায়, আউটডোরে চলে যায়, তেলটা কমে যায়। আর তেলটা কমে যাওয়ার কারণে কম্প্রেসারটা গরম হয়। কম্প্রেসারটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু কম্প্রেসার টিপ করে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কম্প্রেসারটা খুলতে হবে। খোলার পরে তোমাকে কম্প্রেসারটা এভাবে কাজ করে এটার মধ্যে তেল আছে কিনা এটা কাজ করে তেল চেক করতে হবে। যদি দেখো যে তোমার তেলের কন্ডিশন খারাপ, তাহলে তোমাকে তেল চেঞ্জ করে তুমি ট্রাই করে দেখতে পারো। আর যদি দেখো যে না তেলের কন্ডিশন ভালো আছে, তাহলে তোমার অন্য সমস্যা আছে। তাহলে আমরা কয়টা জিনিস লক্ষ্য করলাম, একটা হলো তেলের কারণে হইতে পারে, ক্যাপাসিটার দুর্বল কারণে হইতে পারে, অয়েল সমস্যার কারণে হইতে পারে, ফিল্টার ব্লক হওয়ার কারণে হইতে পারে, আউটডোরের ফ্যান সমস্যার কারণে হইতে পারে, আউটডোর যে জায়গায় বসেছি সেই জায়গায় অত্যাধিক তাপের কারণে হইতে পারে। ঠিক আছে, তাইলে এই সবগুলা পয়েন্ট আমরা একটা একটা করে চেক করব। চেক করার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে কি কারণে কম্প্রেসার ট্রিপ করছে, তারপরে আমরা সমাধান করব। বুঝতে পারছি? কখনোই কিন্তু হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে 2 বার 3 বার কম্প্রেসার ট্রিপ করছে এই কম্প্রেসার বদলাইতে হবে। তার কারণ কম্প্রেসার কখন ট্রিপ করে, কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, সেটাও কিন্তু আমাকে পর্যবেক্ষণ করতে হবে যে ট্রিপ করা অবস্থায় এই কম্প্রেসারটা কত কারেন্ট নিছে, ওই জিনিসটাও কিন্তু আমাকে চেক করতে হবে। এবং প্রয়োজনে কম্প্রেসার এসির থেকে খুলে বের করে আগলা অবস্থায় এনে তেল চেক করতে হবে, কয়েলের ওহমস মাপতে হবে, কানেক্টরে আবার আলাদা সংযোগ দিতে হবে, সংযোগ দিয়া ফ্রিভাবে চালায় দেখতে হবে, এখানে সাকশনে বা ডিসচার্জে প্রচুর জোরে চাপ দেওয়া কম্প্রেসার পাম্পিং চেক করতে হবে। চেক করার পরে তুমি সিদ্ধান্ত নেবা যে কম্প্রেসার খারাপ না ভালো, কেন বন্ধ হয় আর কেন চালু হয়। বুঝতে পারছি? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা এখন কি বুঝলাম যে ঘন ঘন কম্প্রেসার ট্রিপ করলে আমরা যে কারণগুলো বলছি প্রত্যেকটা কারণ আমরা ভালোভাবে চেক করব, চেক করলে এর রোগ আমরা খুঁজে পারবো এবং এর সমাধান আমরা দিতে পারবো। ঠিক আছে? খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, আজকের মতো।